আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস কেস টেকিং ও রেপার্টরি। আমরা যে ব্যানারটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন, রোগী দেখার কৌশল শেখা ও প্র্যাকটিস করার গাইডলাইন। এটাই হলো আমাদের আজকের মূল সাবজেক্ট। অর্থাৎ আমরা কিভাবে রোগী দেখব সেই কৌশলটা শিখব এবং প্র্যাকটিস করার যে গাইডলাইন সে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখব। সে ধারাবাহিকতায় আজকে আপনারা যারা আমার সাথে উপস্থিত রয়েছেন তাদের মধ্য থেকে উম একজন বলেন যে আমরা আজকে যেই আ আ যে এখানে যে ব্যানারে যে সাবজেক্টটা দিয়েছি, কেস টেকিং ও রেপার্টরি, এটার মূল উদ্দেশ্য কি? একজন বলেন। রোগী দেখার কৌশল শেখা ও প্র্যাকটিস করার গাইডলাইন। ধন্যবাদ আপনাকে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম বা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা যেখানে যাই পড়ি সব পড়াগুলো এই জায়গায় এসে স মানে মিলন ঘটাতে হবে। মিলন ঘটিয়ে এটাকে এপ্লাই করতে হবে। সব পড়া এইখানে এসে এপ্লাই এ রূপান্তরিত হবে। তো এইজন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের সাবজেক্ট হলো অর্গাননের ৮৩ থেকে ১০৪ নং অ্যাফোরিজম। এক ক্লাসের ভিতরেই সব শেষ করে দিতে হবে। অর্থাৎ আমরা বেশি সময় নিব না, খুব সংক্ষেপে। একটা বিষয় হলো বিস্তারিত শিখা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার সংক্ষেপে এই ৮৩ থেকে ১০৪ টোটাল ২২ টা অ্যাফোরিজম। এই টোটাল ২২ টা অ্যাফোরিজম একসাথে মনে রাখা বা একসাথে অল্প, অল্প করে পড়া, এটাও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো আজকের কৌশল হলো আমরা একসাথে অল্প, অল্প শিখে ফেলবো। ৮৩ থেকে ১০৪ নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত। কোন অ্যাফোরিজমে কি আছে আমরা সংক্ষেপে শিখব। তারপর মোটামুটি কিছুটা তো আলোচনা সবগুলোতেই করব। একেবারে সংক্ষেপে বুঝায় দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও উম এই যে ৮৩ থেকে ১০৪ নাম্বার অ্যাফোরিজম খুব বিশদ আকারে বড়ভাবে শেখার জন্য সেকেন্ড ইয়ারের যে ক্লাস নেন ডাক্তার চিরঞ্জীব মন্ডল, উনি ওনার আ সাবজেক্টের ভিতরে এটা পড়েছে। উনি আপনাদেরকে খুব বিস্তারিতভাবে এগুলো শিখাইয়া দিবেন। উনি ধারাবাহিকভাবে বিশদভাবে শেখাবেন। তা আমার আজকে আমাদের মূল টার্গেট তো হলো কেস টেকিং ও রেপার্টরাইজেশন। আমরা অর্গাননের ৮৩ থেকে ১০৪ পর্যন্ত যদি ব্যাখ্যা করতে গিয়ে ২৩ দিন ২৩ টা ক্লাস শেষ করে ফেলি, তাহলে তো হবে না। তাহলে আমরা আমাদের মূল যে কাজটা সেটা আমরা শেষ করতে পারব না। এজন্য সংক্ষেপে একেবারে সবগুলো আজকেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো অর্গাননের ৮৩ থেকে ১০৪ নাম্বার অ্যাফোরিজমে কি আলোচনা আছে? আলোচনা হলো আমরা কেস টেকিং কিভাবে করব, রোগী লিপি কিভাবে করব। এই বিষয়ে আলোচনা আছে ৮৩ থেকে ১০৪ নাম্বার অ্যাফোরিজমে। এটা আমার সাথে আরো একজন বলেন, কিছুক্ষণ আগে যিনি বলেছেন হোসেন সাহেব, উনি ছাড়া অন্য একজন। একটু বলেন যে ৮৩ থেকে ১০৪ নাম্বার অ্যাফোরিজমে কি আছে? রোগীলিপি প্রণয়ন ও রোগ লক্ষণ নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আর আমরা আজকে যে বিষয়গুলো এখন পড়তেছি, লিখতেছি বা দেখতেছি, এগুলোকে আপনারা নোট ডাউন করবেন। সামনে একটু খাতা কলম নেন। খাতা কলম নিয়ে নোট ডাউন করবেন এবং আপনি যেটা লিখেছেন এই লিখাটা আমাদের যে গ্রুপ আছে ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন, এই গ্রুপে ছবি উঠিয়ে সে গ্রুপে পোস্ট করে দিবেন। হ্যাঁ? তো আমরা দেখব যে কার লেখাগুলো সবচেয়ে সুন্দর হয়েছে। বা কার উপস্থাপনাটা সুন্দর হয়েছে। এই যে আপনারা ভালো খারাপ এটা তো হবেই। কারোটা খুব ভালো হবে, কারোটা আ ভালো হবে, কারোর অল্প ভালো হবে, কারোটা খারাপ হবে। কিন্তু এই যে আপনারা ফেসবুকে দিচ্ছেন, হুম? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এ বিষয়ে কিন্তু আপনারা যারা ফেসবুক অ্যাক্টিভিটি করবেন, আমরা ফাইনাল পরীক্ষার সময় এই ফেসবুক অ্যাক্টিভিটি কিন্তু একটা উম আ
একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হ্যাঁ? কারণ আমরা আপনারা যারা এই যে ডাক্তারি শিখতেছি এখনকার যুগে, এই যুগে, আধুনিক যুগে এসে যদি আপনি ওয়েবসাইট চালাইতে না পারেন, Facebook অ্যাক্টিভিটি করতে না পারেন, আ তারপরে এই যে Google Meet এ কথা ক্লাস করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই ইমানদার আমলেই রয়ে গেলেন। এখনো বাবা, দাদা, নানা তাদের যুগেই রয়ে গেলেন। আধুনিক যুগে নিজেকে আম সমৃদ্ধ করতে পারেননি। হুম? তো এটাও কিন্তু একটা শিক্ষার অংশ। যে Facebook এ আপনি আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি অ্যাক্টিভ থাকবেন। আ আমরা যে পোস্ট গুলো দেই সেখানে কমেন্ট করবেন এবং আমরা পোস্ট দেওয়া ছাড়াও আপনারা নিজেরা পোস্ট দিবেন। নিজেরা কি পোস্ট দিবেন? এই যে আজকে যা শিখলেন তা লিখে দিবেন অথবা আ আপনাদের হয়তো টাইপিং করতে পারেন না কিন্তু খাতায় যেটা লিখছেন সেটা ছবি উঠিয়ে দিবেন। পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, কে দিবেন? একটু হ্যান্ড রাইজ করেন তো। ৩ জন পেয়েছি। তারপর ৩ জনই হ্যান্ড রাইজ ৪ জন, ৫ জন, ৬ জন। আলহামদুলিল্লাহ ৬ জন হ্যান্ড রাইজ করেছেন। আগামীকাল আপনাদের নোটটা আমি দেখতে চাই। আ আপনারা এমন হইতে পারে নোটটার পাশাপাশি আমার এখান থেকে স্ক্রিনশটও রাখতে পারেন। স্ক্রিনশট রেখে আম এগুলোই Facebook এ দিতে পারেন। যে আমরা এই শিখলাম, এইভাবে শিখলাম। হুম? একটু ফেসবুকিং করার অভ্যাস করা। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হুম? তাহলে আসি আমরা ৮৩ নাম্বার অ্যাফোরিজম থেকে ১০৪ নাম্বার অ্যাফোরিজমে কি আছে একেবারে সংক্ষেপে শিখব। অ্যাফোরিজম ৮৩ তে আছে রোগচিত্র বা লক্ষণ সমষ্টি নির্ণয় করার জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা ও গুণাবলী অবশ্যই চিকিৎসকের থাকতে হবে। কয়টা যোগ্যতা থাকতে হবে? ৪ টা যোগ্যতা। এক হলো পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। ২ ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। ৩ সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। ৪ বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। আমি এই ৪ টা বিষয় আগে বুঝাইয়া দেই, তারপর আপনাদের কাছ থেকে কিন্তু পড়া নিব। সবাই অবশ্যই মনে পড়া আমি যে কিভাবে বলতেছি, কি বুঝাতে চাচ্ছি সেই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। তারপর যখন আমি পড়া নিব, সে পড়াটা কিন্তু আপনারা দিবেন। তো একেবারে ১ম এই আ হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তিনি অর্গাননের ৮৩ নাম্বার অ্যাফোরিজমে অর্থাৎ রোগীলিপি করার যে অ্যাফোরিজম গুলো সেখান থেকে অর্থাৎ ১ম এই তিনি বললেন যে একজন ডাক্তারকে রোগীলিপি করতে হলে তার অন্তত ৪ টা গুণ থাকতে হবে। ৪ টা গুণ কি? পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। ২ ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। ৩ সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। ৪ বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। আচ্ছা। প্রথমটা পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে এই বিষয়টা কি? এই বিষয়টা হলো যেমন আ অনেক ডাক্তার দেখবেন যে একজিমা নিয়ে আসছে এটা হয় গ্রাফাইটিস হবে, না হয় সালফার, না হয় পালসেটিলা, না হয় আম পেট্রোলিয়াম এই মেডিসিন গুলোর ভিতরেই হবে। অর্থাৎ সে তার মনে মনে ধরে নিয়েছে ৭-৮ টা মেডিসিন এই মেডিসিনের ভিতরেই এই একজিমার চিকিৎসা আছে। আচ্ছা। তারপর রোগী আসছে জ্বর নিয়ে এবার তার মনের মধ্যে ধারণা হয়ে গেছে যে জ্বরের পেশেন্ট তো তার জন্য ব্রায়োনিয়া, বেলেডোনা, রাস্টক্স, নেট্রাম সালভ এই মেডিসিন গুলি পালসেটিলা এগুলোই হবে। হ্যাঁ? অর্থাৎ আগে থেকে সে ওষুধ চিন্তা করে বসে আছে রোগের নামে। কয়েকটা ওষুধ সে আগে থেকে ধারণা করে বসে আছে। এই যে পূর্ব থেকে ধারণা কইরা বইসা থাকা বা সংস্কারের ভিতরে থাকা সেটা চলবে না। এই মুক্ত মন নিয়ে তাকে কেস টেকিং করতে হবে। এটা হলো ১ম শর্ত। ২য় শর্ত হলো ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা কিরকম? যেমন তার আমাদের ইন্দ্রিয়গুলো কি পঞ্চ ইন্দ্রিয় আমরা বলি। নাক অর্থাৎ ঘ্রাণ শক্তি,
শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তারপরে হলো স্বাদ, আর হলো স্পর্শ। এই পাঁচটা ইন্দ্রিয় শক্তি ডাক্তারের থাকতে হবে। তাহলে কিন্তু যার মধ্যে ইন্দ্রিয় শক্তিগুলো নেই সে কিন্তু পূর্ণাঙ্গ কেস টেকিং করতে পারবে না। তো ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা কি? ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা হলো তার ঘ্রাণ নেওয়ার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ রোগী যে আসছে, রোগীর শরীর থেকে রোগীর যে কি বলে চর্মরোগ হইতে পারে, বা রোগীর বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, তার ঘামের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ, তারপর নানান রকম সিমটমের জন্য গন্ধ বা ঘ্রাণ নেওয়ার একটা ক্ষমতা রোগীর থাকতে হবে। এখান থেকে সে সিমটম পেতে পারে। 2, শ্রবণ। সে শ্রবণ যদি শুনতেই না পারে তাহলে কিভাবে করবে, কি বলে কেস টেকিং করবে। 3, দেখা। একজন ডাক্তার যদি দেখতেই না পারে ভালো মতো তাহলে কিভাবে কেস টেকিং করবে। আরেকটা রইল কি, 4 নাম্বারটা স্বাদ, স্পর্শ। 4 এবং 5 নম্বর হলো স্বাদ এবং স্পর্শ। তো স্পর্শ তো আমরা বুঝি, স্পর্শ ডাক্তার করবে জায়গাটা গরম নাকি জায়গাটা ঠান্ডা, তারপরে যে আমরা যে নাড়ি ধরি বা আমরা যে পালস দেখি, হ্যাঁ, এই যে আমার রিদমটা দীপ দীপ করতেছে, এই যে ধরলাম, এই যে স্পর্শের যে অনুভূতি, এই বিষয়টা আমার থাকতে হবে। স্বাদের ব্যাপারটা অনেক সময় লাগে। তো এই সমস্ত বিষয়গুলো যখন একজন কেস টেকার বা একজন ডাক্তারের কাছে থাকবে তাহলে আমরা ধরে ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা আছে, হ্যাঁ, তাহলে সে ভালো কেস টেকিং করতে পারবে। এবার 3 নাম্বার শর্তটা কি? সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, মনোযোগ বলতে কি বোঝায়? অনেক মানুষ আছে যে কনসেন্ট্রেশনের দিক থেকে সে দুর্বল, অর্থাৎ মনোযোগ দিতে পারে না। মনোযোগ দিলে তার মাথা ব্যথা হয়ে যায়, মনোযোগ দিয়ে সেখানে স্থির থাকতে পারে না। এই ধরনের ডাক্তার কিন্তু কখনো ভালো কেস টেকিং করতে পারবে না। সম্পূর্ণ মনোযোগ দেওয়ার মতো দক্ষতা তার মধ্যে থাকতে হবে। এই ব্যাপারটা যদি তার মধ্যে না থাকে তাহলে সে কিন্তু ভালো কেস টেকিং করতে পারবে না। 4 নাম্বার, বিশুদ্ধ রোগী লিপি করার দক্ষতা থাকতে হবে। এই 4 নাম্বার বিষয়টা কিন্তু আমাদের অর্জন করার বিষয়ে, লেখাপড়া কইরা অর্জন করার বিষয়। তো এই বিষয়টাই আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে অর্জন করব ইনশাআল্লাহ। বিশুদ্ধ রোগী লিপি করার দক্ষতা, পরের বিষয়গুলো কিন্তু এই দক্ষতা সৃষ্টি করার জন্যই বাকি ক্লাস আমরা যত ক্লাস করব, যত কিছু করব, বিশুদ্ধ রোগী লিপি করার দক্ষতার জন্যই কিন্তু করব। তো দক্ষতা অর্জন করতে হবে। প্রথম 1 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা বিষয় হলো মানুষের নিজের, যে পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে, এটা মানুষ নিজে অর্জন করবে। বিশুদ্ধ রোগী লিপি করার দক্ষতা থাকতে হবে, এটাও একজন ডাক্তার নিজে স্টাডি করে অর্জন করবে। হ্যাঁ, আর ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে, এটা হলো গড গিফটেড। সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে, এটাও তার সুস্থতা এবং গড গিফটেড লক্ষণ। হ্যাঁ, এইটা নিজে প্রথমটা এবং শেষেরটা, এই দুইটা বিষয়ের সমন্বয়ে 3 নাম্বারটা সম্পূর্ণ মনোযোগটা তৈরি হবে। হ্যাঁ, এই প্রথমটা এবং 4 নাম্বারটার সাথে যদি মনোযোগের সাথে সমন্বয় করতে না পারে, অর্থাৎ তাহলে সে মানসিকভাবে অসুস্থ, তাকে দ্বারা কেস টেকিং হবে না, তাকে দ্বারা ডাক্তারিও হবে না। হ্যাঁ, সে হয়তো জ্ঞানী হবে, সে হয়তো অনেক তথ্য বলতে পারবে, মানে পরীক্ষার হলে অনেক ভালো লিখে সে পাশ করে ফেলতে পারবে, কিন্তু সম্পূর্ণ মনোযোগের যে ব্যাপারটা, এইটাকে যদি সে সন্নিবেশিত করতে না পারে তাহলে সে কেস টেকিং এ সফল হবে না। তাহলে আমরা যে বিষয়টা শিখলাম যে একজন কেস টেকারকে 4টা বিষয় অবশ্যই থাকতে হবে। পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে, সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে, বিশুদ্ধ রোগী লিপি করার দক্ষতা থাকতে হবে। এই বিষয়টা কে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। একটু বলেন তো, প্রয়োজনে দেখেই বলেন।
স্যার 1 নম্বরে একজন চিকিৎসকের গুণাবলী সম্বন্ধে 4টি পূর্ণ হইতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে, সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি সুন্দর বলতে পেরেছেন। এই যে বিষয়, এটা আমরা ধরতে পেরেছি। এই বিষয়ের উপরে আগামীকাল আপনারা ফেসবুক বলতে আমাদের যে গ্রুপ ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন লিখতে পারবেন। জি স্যার, ইনশাআল্লাহ লিখতে পারবো। কে কে লিখতে পারবেন? স্যার লিখতে পারবো, পূর্ব হতে সংস্কার মুক্ত থাকতে হবে এবং তারপরের স্লাইডটা হলো অ্যাফোরিজম 84। হ্যাঁ, আমাকে কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। হচ্ছে মনে হয় আমার কাছে ঠিক মতো আসতেছে না, জন্য আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যালো আর কথা শোনা যাচ্ছে না। 84 নম্বরটা দেখতে পাচ্ছেন? স্যার, জি স্যার। রোগী ও তার নিকটজন থেকে রোগীর লক্ষণসমূহ শ্রবণ করার কৌশল। তাহলে আমার এখানে সম্ভবত সমস্যা হচ্ছে। তো এখানে অ্যাফোরিজম 84। এখন আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। আমার সম্ভবত হ্যাং হয়েছে, এই জন্য সমস্যা হয়েছে। আমি এখান থেকে বের হয়ে গেছি। এখন একজন একটু কথা বলেন তো, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাইতেছি। আচ্ছা, 84 নম্বর অ্যাফোরিজম। এই অ্যাফোরিজমটা এখানে কি বলা হয়েছে? 84 নম্বর অ্যাফোরিজমে বলা হয়েছে, রোগী তার নিকট জন থেকে রোগীর লক্ষণসমূহ শ্রবণ করার কৌশল। অর্থাৎ ডাক্তার রোগীর নিকট জন থেকে কিভাবে লক্ষণগুলো সংগ্রহ করবে বা লক্ষণগুলো শ্রবণ করবে সে কৌশল। এই কৌশলগুলো কিভাবে হইতে পারে? যেমন তার রোগীর সাথে যে অভিভাবকরা আসবে, তাদের সাথে হয়তো রোগীর সামনে কথা বলা যাবে প্রথম, তারপর রোগীকে একটু আলাদা রেখে কথা বলা যেতে পারে। অর্থাৎ রোগীর আচরণগুলোকে নিয়ে আমরা রোগীর অভিভাবকদের সাথে, অর্থাৎ রোগীর সেবা শুশ্রূষা যারা করে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো যে রোগী যখন ব্যথা হয়, ধরুন রোগীর মাথা ব্যথা, এখন রোগী নিজে বলল মাথা ব্যথার বর্ণনা, তো পাশে তার বসা আছে রোগীর মা, পেশেন্টের মা। তো পেশেন্টের মাকে আমরা জিজ্ঞেস করতে পারি এভাবে যে আপনার মেয়ে তো মাথা ব্যথা, তো যখন মাথা ব্যথা হয় তখন সে কি আচরণ করে, কি করে,
ছটফট করে, কান্না করে, জিনিসপত্র ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, বা মেজাজ দেখায় না, চুপ করে গিয়ে বিছানার নিকট এক কোনায় শুয়ে থাকে, তার ঘরে কাউকে ঢুকতে দেয় না, তার আচরণটা কেমন হয়। তো এইভাবে যখন আমরা রোগীর এই আচরণটা কিন্তু অনেক সময় রোগী বলবে না, বা রোগীর কাছ থেকে আমরা অনেক সময় বুঝতে পারবো না। রোগীর অভিভাবকরা কিন্তু তার এই আচরণটা খুব সুন্দর করে বলতে পারবে। যখন একটা মানুষ অসুস্থ হয় তখন তার আচরণটা অন্যরা কিভাবে দেখে, এবং অন্যরা যে শুধু দেখে তা না, দেখার পর অন্যদের মনে কেমন লাগে বা এই বিষয়ে তাদের মনের অনুভূতিটা কিরকম, সেই বিষয়টাও কিন্তু অর্গাননে বলা আছে, কিভাবে আমরা রোগীর অভিভাবকের কাছ থেকে সিমটম গুলো অনুসন্ধান করব। 95 নাম্বার অ্যাফোরিজমে রোগীর লক্ষণসমূহ লিপিবদ্ধ করার কৌশল। তো রোগীর লক্ষণসমূহ লিপিবদ্ধ করার কৌশল, এই বিষয়টাতে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, কারণ আগামী ক্লাসে হলো রোগীর লক্ষণ লিপিবদ্ধ করা এবং রোগীর কমপ্লেইন সংগ্রহ করা এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। এই জন্য এই ক্লাসে এই সময়টা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না। 96 নাম্বার অ্যাফোরিজমে আছে, রোগীর দেওয়া বিবরণ শেষ হলে ডাক্তার অধিকতর অনুসন্ধান করবেন এবং নিম্নোক্ত বিষয়সমূহ অনুসন্ধানে এসেছে কিনা তা লক্ষ্য করবেন। তো কি কি রোগীর দেওয়া বিবরণ? ধরুন একটা রোগীর মাথা ব্যথা, তো মাথা ব্যথা একজন মানুষ হয়তো বলতে পারে, একজন পেশেন্ট আমার মাথা ব্যথা, তো আর কি সমস্যা সে আর বলতে পারতেছে না বা সামনে বলতেছে না, আপনাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জানতে হবে। তখন আপনি কি করবেন? তাকে জিজ্ঞেস করবেন আমার মাথার ঠিক কোন জায়গায় ব্যথা, তার কি ধরনের যন্ত্রণা, কেমন বোধ হয়, পেছনে কোনো কারণ আছে কিনা, কজেশন আছে কিনা, এটা কতদিন ধরে মাথা ব্যথা। ধরেন কোন একজন পেশেন্ট বলল যে আমি তো প্রায় 1 সপ্তাহ ধরে মাথা ব্যথার কারণে আমি আর সহ্য করতে পারতেছি না, সে তো 1 সপ্তাহ ডিউরেশনটা বলেই দিছে, তাই না? তখন আর তাকে এই প্রশ্নটা করা দরকার নাই। তো কোন একটা পেশেন্ট বলল যে মাথা ব্যথা 1 সপ্তাহ ধরে, আর আমি 1 সপ্তাহ আগে বৃষ্টিতে ভিজছিলাম, তারপর থেকে মাথা ব্যথা, তাহলে সে সময়ও বলে দিছে, কজেশনও বলে দিছে। তাহলে আপনি কিন্তু তাকে 2টা প্রশ্ন করা দরকার নেই, তার লোকেশন প্রশ্ন, মাথার কোন জায়গায় ব্যথা, সেন্সেশন, মাথা ব্যথার ধরন কিরকম, এই যে মাথা ব্যথা আপনার হয়েছে, মাথা ব্যথাটা মাথা থেকে ঘাড়ের দিক বা অন্য কোনো দিকে মাথা ব্যথাটা যায় কিনা। এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমাদের রোগীর কাছ থেকে প্রত্যেকটা সাবজেক্টে, মাথা ব্যথা হলে এই কয়েকটা সাবজেক্ট, যত অনুভূতি আছে প্রত্যেক অনুভূতির সাথে এই সাবজেক্ট গুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। তো এটাই হলো রোগীর দেওয়া বিবরণ শেষ হলে ডাক্তার অধিকতর অনুসন্ধান করবেন কোন কোন সাবজেক্টে? লোকেশন, কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপারেন্ট ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস, মডালিটি, হিস্টোরি এন্ড মাইন্ড। এই সবগুলো সাবজেক্টে ডাক্তার অধিকতর অনুসন্ধান করবেন এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা ব্যাপক ক্লাস নিব, আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস হবে। এই জন্য এখানে আর বিষয়টা বাড়াচ্ছি না বা বিষয়টাকে আমরা বড় করতেছি না। তারপরে 87 নাম্বার অ্যাফোরিজমে আছে, চিকিৎসক কি ধরনের প্রশ্ন করবে তার বর্ণনা। ওয়াজ নট দিস, অর্থাৎ এটা কি ছিল না, এইরকম প্রশ্ন রোগীকে করা যাবে না। যেমন ধরুন রোগী এসে বললো মাথা ব্যথার যেহেতু উদাহরণ দিয়েছি, সেই মাথা ব্যথা নিয়ে আবার কথা। রোগী এসে বলল যে আমার মাথা ব্যথা, তো 2-4 কথা শুনে অনেক পণ্ডিত বলবে যে আপনি মাথা ব্যথার আগে মনে হয় নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছিলেন, তাই না? এই যে তাই না বলা যাবে না, বৃষ্টিতে ভিজছিলেন তাই না, এরকম প্রশ্ন, অর্থাৎ এই সমস্যাটি এটা বলেন। আচ্ছা, মাথা ব্যথা হওয়ার আগে কি আপনার একটু ঘুম ঘুম লাগে? মাথা ব্যথা হওয়ার আগে কি আপনি সারা রাত ঘুমান না বা মানে অনিদ্রা থাকে?
এই যে প্রশ্ন, লিডিং প্রশ্ন, অর্থাৎ যে মানে আপনি রোগীকে আগে থেকে বলে দিতেছেন যে এটা কি ছিল, এটা কি হয়েছিল বা এটা ছিল না, হ্যাঁ এই সমস্যাটা কি আছে, তাই না? এই ধরনের কোনো প্রশ্ন রোগীকে করা যাবে না। আচ্ছা, এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? স্যার জি অবশ্যই বলেন। স্যার রোগীকে আগে থেকে মানে এরকম প্রশ্ন করা যাবে না যে মানে আপনি কি এই জিনিসটা করেছিলেন বা আপনি কি কিভাবে করছেন বা এরকম বিষয়। জি ওকে, অর্গাননে কিন্তু এই ইংরেজি ভাষাগুলো বলা আছে, হ্যাঁ, ওয়াজ নট দিস, আর অথবা দ্যাট সার্কমস্ট্যান্স অলসো প্রেজেন্ট। স্যার আমি যে বিষয়টা উপলব্ধি করছি জি সেটা হলো এরকম, রোগী স্বেচ্ছায় যে বর্ণনাটা দেবে এই বর্ণনার ভিতর কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করতে পারবেন অবশ্যই, হ্যাঁ একটা কথা এখানে পরবর্তীতে আছে যে রোগী যখন কথা বলবে তখন তো আপনি প্রশ্ন করবেন না, না রোগীর কথা বলা শেষ হইলে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, তাই না? কিন্তু প্রশ্নের মধ্যে এমন প্রশ্ন থাকবে না যে প্রশ্নগুলো আপনি যেমন আগে থেকে জানা গেছেন, আপনার কি মাথা ব্যথার আগে আপনি অনেক দিন না ঘুমাইয়াছিলেন, তাই না? মানে অর্থাৎ ঘুম অনিদ্রার একটা সমস্যা আছে, তাই না? এই যে আপনি রোগী কিন্তু বলে নাই, আপনি আগে থেকে তারে বলে দিলেন হ্যাঁ আপনার কি অনিদ্রার সমস্যা ছিল, তাই না? কথাটা এরকম যে প্রশ্ন করা যাবে, প্রশ্নের মতো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ এটাকে বলা হয় কি প্রশ্ন করা যাবে না। প্রশ্নবোধক প্রশ্ন তো অনেক সময় করাই যায়, যেমন ধরেন আপনি বলতে পারেন আপনার কতদিন ধরে আপনার এই সমস্যাটা, এটা কি প্রশ্নবোধক না? না এটা প্রশ্নবোধক না, প্রশ্নবোধক হবে এটা যে আপনি কি রাতে ঘুমান নাই। হ্যাঁ এইরকম করা যাবে না। এক কথা প্রশ্ন করা যাবে না যারা উত্তর হ্যাঁ এবং না হয়। না হ্যাঁ এবং না এইরকম কথাও কিন্তু এটা অতিরঞ্জিত কথা, ওরা এটা হলো আমাদের ডাক্তারদের বানানো কথা, হ্যাঁ যে হা বা না, এই হা বা না অনেক প্রশ্নই আছে হা অথবা না, ঠিক আছে? আচ্ছা আপনারা যখন কেস টেকিং করবেন তখন বুঝতে পারবেন হা অথবা না ছাড়া না যুক্ত অনেক প্রশ্ন আসে এবং করতে হয়। কিন্তু লিডিং প্রশ্ন আপনার এটা ছিল এটা আছে এইরকম কিছু করা যাবে না। অ্যাফোরিজম এই জন্যই আমি ইংলিশটা এখানে উল্লেখ করছি যে ডক্টর হেনিম্যান কিন্তু হা বা না এর কথা বলে নাই এখানে, হ্যাঁ এই যে ইংলিশ অর্গাননের মধ্যে কিন্তু হা বা না এর কথা নাই, এটা আমাদের হুজুরদের বানানো হা বা না। তো সেদিকে যাবেন না, বা একটা মানুষ বিভ্রান্ত করা যাবে না হোমিওপ্যাথি ডাক্তারদেরকে। বিষয়টা ক্লিয়ার করছেন, ওয়াজ নট দিস, ইজ নট দিস, এই ধরনের প্রশ্ন করা যাবে না স্যার। হ্যাঁ 88 এবং 89 নাম্বার অ্যাফোরিজমে বলা আছে অপ্রকাশিত লক্ষণ অনুসন্ধান। হ্যাঁ তো অপ্রকাশিত লক্ষণ অনুসন্ধান নিয়ে সেখানে আলোচনা করা আছে। সেখানে অপ্রকাশিত লক্ষণ কিরকম, ধরুন অনেকেই লক্ষণ অনুসন্ধান রোগী প্রকাশ করে না কিন্তু লক্ষণ আছে, বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অপ্রকাশিত লক্ষণ হয়। ধরুন কোন একটা মানুষ অনেকদিন ধরে কনস্টিপেশনে ভুগতেছে, এখন সে মনে করছে যে কনস্টিপেশনই তার জন্য স্বাভাবিক বিষয়, সে আসছে রোগী আসছে মাথা ব্যথার জন্য, সে কনস্টিপেশনের কথা বলবে না, কারণ কি সে তো দীর্ঘ 5 বছর যাবত বা 10 বছর যাবত কনস্টিপেশনে ভুগতেছে, এখন এইটাকে সে তার জীবনের সাথে মানায় নিছে, এটাকে সে সিমটম মনে করে না, এটাকে সে কষ্টই মনে করে না। তো এরকম অনেক কিছু আছে রোগী কষ্টই মনে করে না কিন্তু তার মধ্যে এটা অসুস্থতা বা অপ্রকাশিত সিমটম, এগুলোকে অনুসন্ধান করা শিখতে হবে। তো আমরা যখন কেস টেকিং নিয়ে আরো বিশদ আলোচনা করব তখন এই অনুসন্ধানগুলো ব্যাপকভাবে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। 90 নাম্বার অ্যাফোরিজমে আছে বর্তমান লক্ষণসমূহ সুস্থ অবস্থায় কেমন থাকে তা জানতে হবে। এটা একেবারে সহজ সরল একটা কথা
একটা রোগী বর্তমানে তার মাথা ব্যথা, তো মাথা ব্যথা যখন থাকে না তখন মাথার অবস্থাটা কেমন থাকে বা কন্ডিশনটা কেমন থাকে সেই বিষয়টা আমাদের জেনে নিতে হবে। 91, কারণ আমাদের সময় কিন্তু আমরা 44 মিনিট হয়ে গেছে, 10:44, এই জন্য আমি আরেকটু তাড়াতাড়ি করতেছি। 91 ও 92 অ্যাফোরিজমে পূর্ব থেকে ঔষধ সেবনকারীর লক্ষণ অনুসন্ধান করার কৌশল। অর্থাৎ আপনার কাছে একজন রোগী আসছে যে এখন ঔষধ সেবন করতেছে, অলরেডি ঔষধ সেবন করতেছে, অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, তো তার তো অনেক সিমটম কমে গেছে, তাই না? তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কিভাবে লক্ষণ অনুসন্ধান করব? একেবারে সহজ সূত্র হলো ঔষধ খাওয়া অবস্থায় সে কেমন আছে, ওষুধ খাওয়ার আগে সে কেমন ছিল, হ্যাঁ, বা ঔষধ যদি 2 দিন বন্ধ থাকে তখন কেমন থাকে, এই বিষয়গুলো আমাদের ঠিক মতো অনুসন্ধান করতে হবে। এখানে সার কথা হলো এটা। এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা আমরা হিস্টোরি যখন আলোচনা করা হবে, অর্থাৎ ওই যে উপরের বিষয়টাতে যেখানে আমরা এখানে দেখেছি যে এখানে হিস্টোরি একটা নামে আছে, এই যে হিস্টোরি, এই হিস্টোরির মধ্যে কিন্তু ঔষধের হিস্টোরি, রোগের হিস্টোরি, সব হিস্টোরি এখানে কিন্তু আমরা আরো ব্যাপকভাবে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার 93-94 অ্যাফোরিজমে কি আছে? রোগের সুনির্দিষ্ট কারণ ও পরিপোষক কারণ অনুসন্ধান করে আরোগ্যের পথ সুগম করতে হবে। সুনির্দিষ্ট কারণ হলো বৃষ্টিতে ভিজা, এটা সুনির্দিষ্ট কারণ। লাঠি দিয়ে বাড়ি দিছে ছাড়ে, তারপরে সেখানে নীল হয়ে আছে, এটা আঘাত পাওয়া, সুনির্দিষ্ট কারণ। প্রেমে ব্যর্থ হয়ে, প্রেমে ছেঁকা খেয়ে এখন সে বিছানায় শয্যাশায়ী, সুনির্দিষ্ট কারণ। এটা হলো সুনির্দিষ্ট কারণ। আর এটা হলো পরিপোষক কারণ। পরিপোষক কারণ বলতে আমরা যা বুঝি সব মায়াজম, হ্যাঁ, অর্থাৎ সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার, তারপরে ক্যান্সার, বংশে ক্যান্সার আছে, তারপর ছোটবেলা তার নিউমোনিয়া হয়েছিল, তারপর থেকে সে অসুস্থ। নিউমোনিয়া ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু পুরোপুরি যাচ্ছে না, সর্দি প্রবণতা আছে, পরিপোষক কারণ এগুলো। হ্যাঁ, অনেক বছর আগে একটা রোগ হয়েছিল, সেই রোগের কুফল এখনো সে বহন করতেছে। কোভিড হয়েছিল, করোনা ভাইরাস হয়েছিল, তো সেই করোনা ভাইরাস যে হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, তারপর থেকে তার পেটের সমস্যা এখন আর ভালো হচ্ছে না, তারপর থেকে সে যে তার যে মাথা ঘুরে এখনো ভালো হচ্ছে না, দুর্বলতা ভালো হচ্ছে না। এগুলো কি পরিপোষক কারণ। অর্থাৎ একটা রোগ হয়েছিল অনেক আগে, অথবা তার বংশ পরস্পরায় মায়াজম আটকায় আছে, তো সেইগুলোকে পরিপোষক কারণ। পরিপোষক কারণ আর সুনির্দিষ্ট কারণ, এই দুইটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, অনুসন্ধান করার মতো যোগ্যতা থাকতে হবে। 95 নম্বর অ্যাফোরিজমে আছে চিররোগের ক্ষেত্রে মৃদু ভাবাপন্ন লক্ষণগুলো গুরুত্বপূর্ণ। চিররোগের ক্ষেত্রে, অর্থাৎ চিররোগ বলতে কি, ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মৃদু ভাবাপন্ন লক্ষণ বলতে আমরা কি বুঝি? দেখা গেল যে যেই রোগগুলো যে আমরা বললাম পায়খানা, কনস্টিপেশন, কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, যে সেটা তো মৃদু ভাবাপন্ন লক্ষণ, তাই না? তো এই মৃদু ভাবাপন্ন অর্থাৎ রোগী মনেই করতেছেন এটা তার সমস্যা, এটাও মৃদু ভাবাপন্ন লক্ষণ। হ্যাঁ, অথবা কোনো একটা লক্ষণ খুবই মৃদু, প্রতিদিন 10টা-11টার দিকে তার শরীরটা ভালো লাগে না, এই আধা ঘন্টার মতো, মানে অল্প একটু খারাপ লাগে, তারপরে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা তার জীবনের সাথে মানায় নিছে এবং সেইটাকে এটা মৃদু ভাবাপন্নতা, সে অর্থাৎ সে এটা নিয়ে সে কাজ করতে পারতেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার কাজে কোনো ব্যাঘাত ঘটে না, তো এই লক্ষণটা সে বলবেও না। এগুলোকে কিন্তু একজন ডাক্তার খুব গুরুত্ব দিয়ে লক্ষণগুলো অনুসন্ধান করে আনবেন। চিররোগের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। 96 নম্বর অ্যাফোরিজমে আছে তার রোগ সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা করলে চিকিৎসকের কি করণীয়। তো অনেক রোগী আছে ডাক্তারের অনুকম্পা পাওয়ার জন্য, বা তার রোগ যেন আরো ভালো হয়, অথবা ডাক্তার যেন বেশি মাত্রায় ডোজ দেয়া তাড়াতাড়ি রোগ ভালো করে ফেলে, এজন্য তার রোগের কথা একটু বাড়ায়া বলে। তো ডাক্তারের ওই রকম ইন্দ্রিয় জ্ঞান থাকতে হবে যে রোগী যে বাড়ায়া বলছে এটা ডাক্তার যেন বুঝে। এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
97 নাম্বার অ্যাফোরিজমে কি আছে? রোগী তার রোগ সম্পর্কে অস্পষ্ট বা অল্প পরিসরে বর্ণনা করলে চিকিৎসকের কি করণীয়? ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের যে বিষয়গুলো অনুসন্ধান করা দরকার, সে হয়তো বলছে মাথা ব্যথা, এটুকুই বলছে, তারপরে আর সে বলে না। হ্যাঁ, সেখান থেকে আমরা কিভাবে অনুসন্ধান করব সেই বিষয়গুলো আমরা ব্যাপকভাবে শিখবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। 98 নাম্বার অ্যাফোরিজমে রোগী লিপি প্রস্তুতকালে চিকিৎসকের কর্তব্য ও অপরিহার্য গুণ। হ্যাঁ, এটা 98 নাম্বার অ্যাফোরিজমে অপরিহার্য গুণ কি কি? রোগীর নানা প্রকার অস্বাভাবিক অনুভূতি ও রোগ যন্ত্রণাদি শুনতে হবে ডাক্তার, হ্যাঁ, শোনার মতো যোগ্যতা থাকতে হবে। রোগীর নিজ মুখের উক্তি সংগ্রহ করতে হবে। হ্যাঁ, রোগীর মুখের উক্তি, এজন্যই বলা হয়েছে যে রোগীর নিজের ভাষায় যা বলে সেই ভাষায় লিখতে হবে, সেইভাবে লিখতে হবে। হ্যাঁ, তো অনেকে যে মাতবরি করে ইংলিশে কেস টেকিং করবেন, ইংলিশে কেস টেকিং করলে রোগীর নিজের মুখের ভাষাটা কখনো আপনার কাছে কিন্তু আসবে না। হ্যাঁ, তো ইংলিশে আপনি সংক্ষেপে 2 লাইন বা 2টা শব্দ লিখে বসে থাকবেন। রোগীর নিজের মুখের ভাষা বা নিজের মুখের অনুভূতিটা সেটা কিন্তু কখনো আপনি ফুটে আনতে পারবেন না। চিররোগের ক্ষেত্রে রোগের সম্পূর্ণ চিত্র অঙ্কন করা এবং বিশেষত্ব সমূহ সংগ্রহে নিম্নলিখিত বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন। কি কি? নিপুণতা, অর্থাৎ নিপুণ ভাবে রোগীর লিপি ফুটে ওঠা বা রোগীর রোগ চিত্রটাকে ফুটিয়ে ওঠা, সকল বিষয় সম্পর্কে বিশেষভাবে পরিদর্শন, সকল বিষয় কি, তার নাক দেখতে হবে, চোখ দেখতে হবে, হৃদয় দেখতে হবে, সকল বিষয় বিশেষভাবে পরিদর্শন করার দক্ষতা থাকতে হবে। এখন যে রোগী আপনার কাছে ধরুন মাথা ব্যথার জন্য আসছে, হ্যাঁ, তাকে আমরা জিজ্ঞেস করলাম আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা, সে বললো যে না, পেটে আমার কোনো সমস্যা নেই, বা পেটে তেমন কোনো সমস্যা নেই, আমার খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, তারপর সবকিছু ঠিক আছে, আমার পেটে তেমন কোনো গ্যাস টেস হয় না, এটুকু আপনি শুনলেন। শোনার পরে তাকে আর এই জায়গায় বেশি পেঁচায় লাভ নেই, কারণ এখানে তার সিমটম নাই। হ্যাঁ, কিন্তু যখন সে একটা ক্লু দিবে, এই ক্লুর পরে তার কাছ থেকে আরো অনুসন্ধান করা, ব্যাপক অনুসন্ধান করা, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ খুব ভালোভাবে শিখবো। ধৈর্য ডাক্তারে থাকতে হবে। মনুষ্য প্রকৃতির জ্ঞান, অর্থাৎ মানুষের মনুষ্য প্রকৃতির জ্ঞান বলতে হলো একটা মানুষের স্বাভাবিক জ্ঞান এবং অস্বাভাবিক জ্ঞানের যে পার্থক্য, সেই বিষয়টা আপনার আমার একজন ডাক্তারের থাকতে হবে। তারপরে কি আছে? তারপরে আছে 99 নম্বর অ্যাফোরিজমে তরুণ রোগের জন্য রোগীলিপি প্রস্তুত করার কৌশল। তরুণ রোগী কি? তরুণ রোগ কি? তরুণ রোগ হলো এই যে কিছুদিন হলো রোগটা হয়েছে, যেমন জ্বর, ডায়রিয়া, কাশি, আমাশয় বা পেট খারাপ, তারপরে বদহজম ইত্যাদি ইত্যাদি, এই রোগগুলো কি হয়েছে এই কিছুদিন হলো হয়েছে। তো এটাকে বলা হয় এই কয়েক ঘন্টা, একদিন, এই যে রোগগুলো হয়েছে এগুলোকে বলা হয় তরুণ রোগ। তো এই তরুণ রোগের রোগীলিপি প্রস্তুত অত্যন্ত সহজ, কারণ রোগীর সিমটম গুলো তীব্রভাবে অনুভবের মধ্যে থাকে, অর্থাৎ একদিন আগেও রোগীর যে সিমটমটা ছিল না, এখন এই সিমটমটা আছে। রোগী কিন্তু সুস্পষ্টভাবে আপনার নিকট এই সিমটমের বৈচিত্র্যতা সে উপস্থাপন করতে পারবে। এখানে ডাক্তারের পরিশ্রম কম, অতি সহজেই ওষুধ নির্বাচন করা যায়, অতি সুন্দর করে সিমটম গুলো নেওয়া যায়। অ্যাফোরিজম 100 থেকে 102, 100, 101, 102 এই 3টা অ্যাফোরিজমে মহামারী রোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। মহামারী একেবারে সংক্ষেপে যদি বলি, মহামারী রোগের ক্ষেত্রে আমরা কেস টেকিং করবো এভাবে যে অন্তত বেশ কিছু রোগী, 5 জন, 7 জন, 10 জন রোগীর টোটালিটি সিমটমকে যদি একত্রিত করা হয়, একত্রিত করা হলে যে ওষুধটা আসবে সেই ওষুধ সবাইকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সবাইকে খাইতে দিতে হবে। অর্থাৎ মহামারীর সময়, এই যে মহামারী চলতেছে, এই মহামারীর সময়ে আমরা 10 জন রোগীর কেস টেকিং করবো। 10 জন রোগীর কেস টেকিং করার ফলে যেই ওষুধটা কমন সবার উপরে যাবে, মিলবে,
ওই ওষুধটা আমরা ব্যাপকভাবে, এখানে হাজার মানুষ থাকুক লাখো মানুষ থাকুক, আমরা ব্যাপকভাবে সবার উপরে অ্যাপ্লাই করব। এটা হলো মহামারী রোগের জন্য রোগীলিপি প্রস্তুত কৌশল। এই বিষয়টাই অর্গাননের 100, 101, 102 বিশদভাবে বর্ণনা আছে, আমি সংক্ষেপে বলে দিলাম। চিররোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল, এটাই তো আমরা আপনাদেরকে শেখাবো পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো। অর্থাৎ রোগ তো মেইন মূলত চিররোগ, তাই না? আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা চিররোগেরই ডাক্তার মূলত মৌলিকভাবে। তো এই বিষয়টাই নিয়ে তো আমরা পুরো এক বছর তো ক্লাস এটা নিয়েই করব। তো এটা পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর অ্যাফোরিজম 4-এ রোগীলিপি করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা আছে। আপনারা সবাই প্রয়োজনীয়তা জানেন, আর প্রয়োজনীয়তা জানেন বলেই আমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছেন। এবং রোগীলিপি করার যে কি প্রয়োজনীয়তা সেই বিষয়টা কিন্তু আমি এক লাইনে এখানে বলে দিয়েছি। রোগী দেখার কৌশল শেখা ও প্র্যাকটিস করার গাইডলাইন, হ্যাঁ, অর্থাৎ কিভাবে রোগী দেখবো এবং এই দেখার কৌশল আমরা এই রোগীলিপি করার মাধ্যমেই শিখতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার ইয়ানুম হোসাইনি। আমাদের এই ক্লাসের এই যে সামারি, এই সামারিতে আপনারা কতটুকু বুঝতে পারলেন এই বিষয়টা নিয়ে একটু রিভিউ দেই।